সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিন প্রিয় আয়োজন চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের তিনজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্বকে, যারা আজ আমাদের স্টুডিওতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি মেজর ডাক্তার খোসরোজ সামাদ, সাবেক জাতিসংঘ শান্তিরক্ষী, ওয়েস্টার্ন সাহারা এবং কঙ্গো। দর্শক, সেই সাথে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর এম এ রশিদ, সিনিয়র ফেলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সেই সাথে আমরা আরও পেয়েছি প্রফেসর ডক্টর মুহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। তিনজনকে পেয়ে আমরা সত্যিই ভীষণ আনন্দিত। সুপ্রিয় দর্শক, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই আমরা তাকাই দেখি হানাহানি, বিদ্বেষ, নানা রকমের যুদ্ধ বিগ্রহ। এর মাঝে যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমাদের সবার মধ্যেই এক ধরনের একটা অনিশ্চয়তা, এক ধরনের অশান্তি বিরাজ করছে। সবাই তাকিয়ে আছে নির্দিষ্ট একটি দিকে, তা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, যা কিনা বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এসব সব কিছুকে মাথায় রেখে আজ রাউন্ড টেবিলের বিষয় আমরা রেখেছি শান্তি অন্বেষণ, যা সবার একান্ত কাম্য। সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি শুরু করতে চাই সিনিয়র ফেলো ডাক্তার খোসরোজ সামাদ আপনাকে দিয়ে। শান্তি শব্দটিই বোধহয় এখন সবার জন্য একরকমের মরীচিকার মতো। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? জি, আপনি এখন শব্দটা প্রত্যয়োগ করেছেন, মানে মনে হচ্ছে খুব নিয়ার প্রেজেন্টে। আমরা একটু পিছাই, উপমহাদেশের রাজনীতির গুপ্ত হত্যাগুলি যদি একটু চোখ দেই, ভারত দিয়েই শুরু হোক। ভারতে মোহনলাল করমচাঁদ গান্ধী, তিনি অহিংস আন্দোলনের জন্য সারা পৃথিবীর কাছে একটা গ্রহণযোগ্য মানুষ। তাকে নাথুরাম গডসে খুব কাছ থেকে হত্যা করেছিল। কী কারণ হত্যা করেছে? তাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ছিল। সেই তাত্ত্বিক আলাপে না, আজ আমি এক লাইনে বলি, নাথুরাম গডসে বলতে চাচ্ছে যে ধর্মভিত্তিক ভারত হওয়া উচিত, আর উনি একটা সেকুলার রাষ্ট্র। ভিন্ন মতের কারণে হত্যা করেছে, এবং যখন বিচার হয় উনি স্বীকার করেছেন, এবং তাকে বলা হয়েছিল যে তুমি যদি মাপ চাও তাহলে হয়তো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। উনি ক্ষমা চাননি, এবং ওনার পক্ষে 101টা যুক্তি উপস্থাপন করেছিলেন, এবং উনি শাস্তি মেনে নিয়েছিলেন। দুই, তার পরম্পরা যদি দেখি, ইন্দিরা গান্ধী, তার খুবই কাছের, প্রায় সারাটা জীবন তাকে যে প্রহরী, খুব কাছের, যেটা ঘরের ভেতরে যিনি থাকেন, তাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন কাছে থাকার পরেও তিনি পরবর্তীতে তার মনোজগতে পরিবর্তন হয়, এবং তার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হয়, এবং ওটা ধর্মভিত্তিক একটি চিন্তাধারাতে উনি চলে আসেন, এবং উনিও ইন্দিরা গান্ধীকে হত্যা করেন। তৃতীয় যদি আসি, রাজীব গান্ধী, সেটাও আমরা জানি মালিনীর একজন ফুল দিতে যে একজন ভদ্রমহিলা, উনি শ্রদ্ধা জানাতে গিয়ে এবং ব্যক্তিগতভাবে মালিনী তাকে চিনতেনও না, ব্যক্তিগত পারিবারিক কোনো শত্রুতা ছিল না, একদমই উনি রাজনৈতিক কারণে করেছে। এটা গেল ভারত। আমরা পাকিস্তানে যদি যাই, বেনজির ভুট্টোর কথা আমরা কম বেশি জানি। যখন উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, যখন উনি আসবার কথা ছিল, সে দেশের গোয়েন্দা সংস্থা তাকে বলেছিল যে আমরা কিন্তু বুঝতে পারছি যে তুমি যদি দেশে আসো তোমাকে হত্যা করা হবে, একদম বলে দেওয়া হয়েছিল যে তোমাকে হত্যা করা হবে। তখন উনি বলেছেন, না, আমাকে যদি হত্যা করা তুমি যদি জানোই তাহলে আমাকে বলে দাও আমার শত্রুটাকে, তাহলে পরে আমি সেই হিসাবে। কিন্তু যে কোনো কারণে হোক শত্রুর কথা বলা হয়নি, এবং ওই ঘটনাটি ঘটেছিল যেদিন উনি পাকিস্তানে নামেন, সেদিন তাকে হত্যা করা হয়। এবং হত্যাটা এত পরিকল্পনা ছিল যে মৃত্যুর পরপর যে রক্তটা হয়, রক্তটা ধুয়ে ফেলা হয়, তাতে আমি চিকিৎসক হিসেবে বলতে চাচ্ছি যে আলামত ছিল, ফরেন্সিক পয়েন্ট অফ ভিউ, নষ্ট করে ফেলা হয়। আপনি একটু দূরে আসেন, শ্রীমাভো বন্দরনায়কে, শ্রীলঙ্কা, সেখানেও এটা করা হয়েছিল। বাংলাদেশের কথা থাক, আমাদের সুখকর অসুখকর অভিজ্ঞতা। একটু দূরে যাই প্রাসঙ্গিকভাবে, সালভাদর আলেন্দে, চিলিতে, প্যাট্রিক লুমম্বা ইয়েতে, জায়ারে, পরবর্তী যেটা কঙ্গো হয়, যেখানে আমার থাকার অভিজ্ঞতা হয়েছিল। এদিকে লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, রাশিয়াতে। আর সবচেয়ে গণতন্ত্র চর্চা হয় বলে আমরা যেখানে দেখেছি সেটা হচ্ছে আমেরিকা, মানে যারা বলে বা আমরা দাবি করে বা আমরাও বলি হয়তো, সেখানেও জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল। এই ফিরিস্তি, অসংখ্য ফিরিস্তি, এবং ইতিহাসের অন্যতম একটা উল্লেখযোগ্য যদি আমরা বলি হত্যাকাণ্ড, তাহলে জন এফ কেনেডি। এবং এই যে আপনি যে চমৎকারভাবে বললেন এক একটি হত্যাকাণ্ডের সম্পর্কে, যেটা প্রতি মুহূর্তে, মানে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরে সেই যে সহিংসতা, সেই যে অশান্তি, সেটাকে কিন্তু কোনোভাবে দমাতে পারেনি, বাড়িয়েছে। আমি যদি এই সূত্রেই আসি প্রফেসর ডক্টর এম এ রশিদ আপনার কাছে, যে এই যে আসলে সহিংসতা বেড়েই চলেছে, এবং সেটার ফলশ্রুতিতে মানুষের জীবনের শান্তি বিধান করা যেটা একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে, আপনি আসলে আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষেত্রে এটা এখন কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ চ্যানেলকে, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আমাদের গায়ে এখনও
গতকালকে শহীদ হাদির জানাজা এবং তার রক্ত লেগে আছে। আমরা প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বীর শহীদ হাদি, তার এই দেশের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া। এবং আমি একটু পিছ থেকে বলতে চাই যে আমাদের ফ্যাসিস্ট শাসনে প্রথম আমরা দেখেছি সত্য কীভাবে বলতে হয় আবরার ফারাতের মাধ্যমে, বুয়েটের ছাত্র, যিনি বাংলাদেশের স্বার্থ দেখে একটা পোস্ট করার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছিল তৎকালীন ছাত্রলীগের নেতৃত্বে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে সাহস দেখাতে হয় দেশের জন্য শহীদ আবু সাইদকে, যিনি বুক পেতে দিয়ে এদেশের মানুষকে শিখিয়েছেন সে বলবীর চির উন্নত মমশির, এরকম একটা উজ্জীবিত কবিতার কবি নজরুলের। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখি কিভাবে দেশকে স্বাধীন রাখার জন্য, আমি একটু বলতে চাই, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় এবং স্বাধীনতার জন্য কিভাবে কাজ করতে হয় সেটার রূপকার ছিলেন শহীদ আব্দুল হাদি। শহীদ হাদি আমাদেরকে দেখিয়েছেন যে একজন ব্যক্তি কিভাবে দেশকে গঠন করার জন্য মানুষকে আহ্বান করতে হয়। উনি ইনকলাব মঞ্চ করেছিলেন, আমরা জানি একটা সংস্কৃতির অংশ ছিল এটা। ওনার পুরাটাই চাওয়া ছিল দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মর্যাদা, দেশের ভারতের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করা, ভারতের পক্ষান্তরে উনি শান্তি। কারণ আমরা যদি স্বাধীনভাবে থাকতে পারি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, তাহলেই শান্তি ফেরত আসবে। আর আমরা যদি স্বাধীন না থাকতে পারি, যদি কারো করদরাজ্যে থাকতে হয় এবং তারা এই দেশে ঘাপটি মেরে থেকে তাদের লোকদেরকে দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাবে এবং আমাদের স্বাধীন চেতা মানুষকে তারা দাবি রাখার চেষ্টা করবে, তবে আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দেশে, তিতুমিরের দেশে, শহীদ হাদির দেশে এবং শহীদ আবু সাইদের দেশে, মুগ্ধর দেশে এটা সম্ভব না। আমাদের শত্রুরা ইতিমধ্যে জেনে গেছে, আমাদের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তরুণ প্রজন্ম উজ্জীবিত তাদের স্বাধীনতার জন্য, তাদের সার্বভৌমত্বের জন্য, তাদের নিজের অধিকারের জন্য। এবং আমরা যারা শিক্ষক তারা উজ্জীবিত। আমরা এখন বলতে চাই আমরাও হাদি হব, যুগে যুগে লড়াই করব। এবং আমাদের শান্তি যদি ফেরত আনতে হয় তাহলে আমাদেরকে একটা বড় লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। সেটা দেশকে মুক্ত করার লড়াই, দেশকে উদ্ধার করার লড়াই এবং দেশকে স্বাধীনতা বিশ্বাসী। সেই জায়গায় আমি যদি একটু জুড়ে দিই ডক্টর এম রশিদ, যে এই যে আসলে 5ই অগস্ট যেই লড়াইয়ের বলতে পারেন যে একটা বড় ফলাফল এসেছে, এবং তার প্রেক্ষিতে এখন যে এখানে বাংলাদেশ বিগত 16 মাস ধরে যেভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, যেখানে আমরা বারবারই দেখছি, গতকালকেও দেখেছি, তার আগেও দেখেছি যে মব নামক একটি বিষয় যেটি মানুষের শান্তিকে বা মানুষের ঘুমকে কেড়ে নেওয়ার জন্য অন্যতম বিষয় হিসেবে কাজ করছে। আমি শুনবো আপনার কাছ থেকে, তবে এই বিষয়টি নিয়ে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী স্যার আপনার কাছে আসতে চাই যে এই যে আসলে অশান্তি, মানে শান্তি থেকে অশান্তি, একটি রাত্রিও বোধহয় বাংলাদেশের মানুষ এখন নিশ্চিন্তে নির্ভীতে ঘুমাতে পারে না। একেবারে শহরের সব থেকে ব্যস্ততম নগরী হিসেবে ঢাকার যে জীবনযাপন, সেখান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকটি জায়গায় বোধহয় একই রকম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকদেরকে। দেখেন, শান্তির অন্বেষণে অসাধারণ একটি উক্তি খুবই দরকার বাংলাদেশে এই মুহূর্তে। বিজয়ের মাস, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা আত্মাহুতি দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানে এই শান্তির অন্বেষণে প্রায় 1400+ তরতাজা সন্তানরা রক্ত দিয়েছে এই দেশে, শুধুমাত্র শান্তির অন্বেষণে। 1 বছর পরে আবার নতুন করে শান্তি খুঁজছি অশান্তির মধ্য দিয়ে। কেন এই শান্তিটা আমরা খুঁজছি? আমরা গত 18 বছর গণতন্ত্রহীন একটি বাংলাদেশ ছিল যেখানে শান্তি ছিল না। আমরা বলার চেষ্টা করেছি, ভাই শান্তির জন্য আলোচনা করতে হয়, সার দিতে হয়, নেগোসিয়েশন করতে হয়। কিন্তু আমরা গোয়ার তুমি দেখেছি, আলোচনা দেখিনি, বসতে দেখিনি, কথা আমরা বলে গেছি। আমরা কি করলাম? অশ্রদ্ধার বাংলাদেশ করলাম। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বরেণ্য অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট একমাত্র, আমরা তাকে 10তলা বিল্ডিংয়ের লিফট বন্ধ করে উঠালাম, নামালাম, অশ্রদ্ধা করলাম। বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির নেত্রী নয় আজকে, তিনি জনমানুষের নেতৃত্বে পরিণত হয়ে গেছেন, তাকে কি করলাম? পদ্মার মধ্যে চুবাতে চাইলাম, টুপ করে নদীতে ফেলে দিতে পারলাম, অশ্রদ্ধা করলাম। আমার ছাত্র বন্ধুরা যাদেরকে আমি ক্লাসে পড়াই, শ্রেণী ক্লাসে পড়াই, তারা বলল যে আমরা কোটা প্রথা বাতিল চাই। 53 বছর স্বাধীন বাংলাদেশের 53 বছর পরে কোটার নামে অবিচার হচ্ছে, বৈষম্য হচ্ছে। 71-এ লড়াই করেছি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, একটি সুষম উন্নয়নের বাংলাদেশের জন্য, সেটি করা হচ্ছে। আমার ছাত্র বন্ধুরা লড়াই করলেন, কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেরে এসে কী করা হলো? রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো, তুই তুকারি করা হলো, বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের মধ্য দিয়ে
ছোট বাচ্চা নাবালক শিশু পর্যন্ত হত্যা হলো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করা হলো। এখন আমরা অডিও শুনি, ভিডিও দেখি যে কি বিভৎস দৃশ্য। কিসের জন্য? শান্তির খোঁজে। সেই শান্তি খুঁজতে যে এই 1 বছরে এত কিছু আমরা করলাম, নতুন বন্দোবস্তের এমনকি কথা বললাম। সর্বশেষ হাদির মৃত্যু। আমি একটু আসি। জি। আমরা দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দলগুলো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে শান্তির অন্বেষণে খুঁজলাম। আজকে কষ্ট করে বলতে হয়, সেখানেও শান্তি ফেরাতে পারলাম না। চলে আসলাম আজকে চ্যানেল আইয়ের টেবিলে শান্তির অন্বেষণে। হাদি আমাদেরকে বাংলাদেশপন্থী রাজনীতি করার একটি মূর্ত প্রতীকে পরিণত হয়ে গেছেন। কারণ আমরা ছোটোবেলা থেকে শুনছি উমুক চীনপন্থী, উমুক আমেরিকাপন্থী, উমুক সিআইএর এজেন্ট, উমুক পাকিস্তানপন্থী, কেউ আবার ভারতপন্থী। বাংলাদেশপন্থী যে একটি রাজনীতি হতে পারে বাংলাদেশে, সেটা তরুণ প্রজন্মের মধ্যে হাদি সেই স্লোগানটা দিয়েছিলেন। পরিকল্পিতভাবে হত্যা করা হলো। প্রশ্নটি হলো, এই হত্যার মধ্য দিয়ে আমরা শান্তি খুঁজতে চাইলাম তো, হত্যাকারীর গ্রেপ্তার চাইলাম, হত্যাকারীর বিচার চাইলাম, এবং হত্যাকারী গ্রেপ্তার হবে, বিচার হবে, তদন্ত হবে, প্রত্যেকটি মানুষ চাইলো। আমার প্রশ্ন হলো, কারা ঢাকা মেডিকেল কলেজে একজন সাবেক মেয়র, একজন সাবেক নেতাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে মব তৈরি করতে চাইলেন? কোনো তদন্ত হলো না, কোনো অপরাধীকে চিহ্নিত করা হলো না। আপনি অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করলেন কেন? মিটফোর্ডে একজন ব্যবসায়ী হত্যা হলো, নিন্দা করি, তার ঘৃণা করি আমি। কোন দল করছে কিচ্ছু দরকার নাই। মানুষ তো সবার আগে। অপরাধীর পরিচয় সবচেয়ে অপরাধী। আপনি কেন একজন মানুষ 18 বছর নির্বাসিত জীবনযাপন করছেন, তার নাম নিয়ে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে? শিক্ষা মানুষকে কি দেখায়? শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলো দেখায়। শিক্ষা মানুষকে কি বলে? শিক্ষা মানুষকে মিথ্যার থেকে সত্যের দিকে নিয়ে যায়। আমার বন্ধুরা আজকে বিভিন্ন জায়গায়, কালকেও দেখলাম জানাজার পরে একজন রাজনীতিবিদকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। তা আপনি যে বাংলাদেশে অশ্রদ্ধা থেকে শ্রদ্ধায় ফিরে আসার জন্য রক্ত দিল আমার সন্তানরা, আমরা আপনাদের পাশে সমর্থন যুগে রাজপথে থাকলাম, ভুলে গেলাম সেই শিক্ষকতার পেশাকে, দাঁড়িয়ে গেলাম আপনাদের পাশে। তাহলে কোন বাংলাদেশ আপনি দিতে চাচ্ছেন? অশ্রদ্ধার বাংলাদেশ, অসম্মানের বাংলাদেশ, এই ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করা বাংলাদেশ? আপনি বড়দেরকে শ্রদ্ধা করবেন না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, এই বাংলাদেশের জন্য হাদিরা রক্ত দেয়নি। এই বাংলাদেশের জন্য হাদিরা রক্ত দেয়নি। এই বাংলাদেশের জন্য 1400 সন্তান রক্ত দিয়ে এই ঢাকার রাজপথ রঞ্জিত করেনি। এই বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা, আমি আমার কথাটা বলবো, এই স্বাধীনতা হাদিরা চেয়েছিল, আমরা সেই কথা বলতে দেইনি। তাহলে এই যে ষড়যন্ত্রকারী, তাদের বিচার আপনি করবেন অশান্তির মধ্য দিয়ে? এবং যে কোনো দেশে যদি আপনি শান্তি ফিরে আনতে চান, একটি নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন, খুবই জরুরি। কারণ অনির্বাচিত সরকার যত শক্তিশালী হোক না কেন, সেটা নির্বাচিত সরকারের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে না। এবং নির্বাচনে যখন ট্রেন চলছে, যখন এই সরকার তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষিপ্র গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তারা কারা? যারা আমার হাদির রক্ত ঝরালো এই রাজপথে। তারা কারা? যারা বিভিন্নভাবে ডেইলি স্টার, প্রথম আলোতে আপনি আগুন দিয়ে কি হত্যার বিচার করতে চাচ্ছেন? নুরুল কবির 111-এর পরে আমার তরুণ প্রজন্মের সন্তানদেরকে বলতে চাই, যারা এই সমস্ত ঘোলা পানিতে মাছ শিকার করে অশান্তি আবিষ্কার করছেন বাংলাদেশে, তাদেরকে বলতে চাই 111-এর পরে যখন কথা বলার লোক খুঁজে পাওয়া যায়নি, এই 111-এর একদলীয় একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বা একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তখন এই নুরুল কবিরের মতো শ্রদ্ধেয় একজন জাত সাংবাদিক ABM মুসা, তারা সেদিন লড়াই করেছেন, ফাইট করেছেন, কথা বলেছেন। আজকে টক শোতে এসে বড় বড় কথা বলেন। কোথায় ছিল 18 বছরে? তো দেখিনি তাদেরকে কথা সেই বলতে। জায়গায় যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আমরা যদি দেখি যে আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটি একটির সাথে আরেকটি খুবই যুক্তযুক্ত, কিন্তু মূল জায়গাটা যদি আমরা বলি যে এই যে শান্তি অন্বেষণ আমরা এখনো করছি, সেটার ধারে কাছে দিয়েও তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক বলি আর্থসামাজিক বলি, যাচ্ছে না। দেখেন, আমি শুধু এতটুকু বলি, যারা রাজনীতি করেন, যারা জনগণের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চান, যারা 18 বছর যাদের অগণিত নেতারা গায়েব হয়ে গেছেন, আয়না ঘরে গুমের শিকার হয়েছেন, একটু শেষ করে নির্যাতনের শিকার হয়েছেন, ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, আরমানকে আমরা দীর্ঘদিন পরে আয়না ঘর থেকে উদ্ধার করতে দেখেছি, তাদেরকে শুধু এইটুকু মনে করে দিতে যে আপনারা কি চান আরেকটি অগণতান্ত্রিক কোনো শক্তি এই দেশে আবির্ভূত হোক? এই প্রশ্নটি আমাদেরও এবং সমগ্র বাংলাদেশের, আমরা শুনবো সেই সম্পর্কে। তবে তার আগে আমি আসতে চাই আবারও ডাক্তার খসরুল ইসলাম আপনার কাছে, যে প্রশ্নটি করেছিলাম যে আসলে এই যে একটির পর একটি সহিংসতা এবং অশান্তির দিকে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বা ঘুরপাক খাচ্ছে, এখান থেকে আমরা আসলে কিভাবে বের হতে পারি, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ।
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু প্রিলিউড করে এই একটা ঘটনা খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এই অনুষ্ঠানে আসবার জন্য অনুষ্ঠানের প্রযোজক রাজু আলিম যখন আমাকে ফোন করেন, তখন আমি তার আক্ষরিক অর্থেই অশ্রুস্তিক্ত ছিলাম। দেখেন, আমরা দীর্ঘদিন যারা ইউনিফর্ম পরি, কমব্যাট পরি, সামরিক পোশাক পরি, যদি আমার 30 বছর পরা হয়, একটা পোশাক পরতে পরতে এটা আমাদের ত্বকের অংশ হয়ে যায়। একদম। চামড়া যখন খোলা যায় না, 30 বছর ধরে একটা পোশাক পরলে সেটা আত্মীয় হয়, সেটাও খোলা যায় না। এই প্রসঙ্গটা আনবার উদ্দেশ্যটা হলো, সেই সময়কালে আমরা জেনেছি যে বাংলাদেশের শান্তিরক্ষী সুদানে কাজ করতে যে ইত্যবসরে 6 জন শহীদ হয়েছেন এবং তার মরদেহ আজকে নিয়ে আসা হয়েছে। দেখেন, আমরা এখানে অনেক নেতিবাচক কথা বলেছি, সেগুলি নেতিবাচক বলবো না, কিন্তু কথাগুলির আসলে কোনো আউটপুটটা হলো আমাদের কষ্ট। তাহলে কি আমাদের কোনো প্রাপ্তি নাই? মানে এই শান্তি অর্জনের কোনো প্রাপ্তি নাই। সেই আফ্রিকা সম্বন্ধে যখন রবীন্দ্রনাথই একটা কবিতা লেখেন যে ঈশ্বর এই আফ্রিকার সৃষ্টি করবার সময় চঞ্চল হয়ে যাচ্ছিলেন, যে কোথায় কিভাবে দিবেন। সেই চঞ্চলমতিক একটা জনপদে বাংলাদেশের সেনাবাহিনীর যে সিয়েরা লিওনের একটি দেশের রাষ্ট্রীয় ভাষা দ্বিতীয় স্থান করে নেওয়া, এটা আমরা একটা চিন্তা করি তো, যে আমাদের যদি ভাষা পরিবর্তন, এটা কি বন্দুকের নলে হয়েছে? শোনা তো মনে হচ্ছে যে সেনাবাহিনী। ধরেন ব্রিটিশরা এই দেশে ছিল, তারা কেরানি তৈরি করার জন্য আমাদেরকে ইংরেজি শিখিয়েছিল। ফ্রেঞ্চ যাদের কলোনি ছিল তাদের কেরানি বা তাদের বসংবাদ তৈরি করবার জন্য তারা তৈরি করেছিল। তাহলে আমরা কোন মহান বার্তা, এটাকে আমি শব্দটা খুব জেনে শুনে বলছি, যে আমরা পৌঁছে দিতে নিশ্চিত ছিলাম যে একটি জনপদ বিশ্বাস করে যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, তাদের সেনাবাহিনী আছে, তারা তাদের অ্যাম্বাসেডার সেই সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর ইতিবাচক দিক আমি যদি খুবই সংক্ষেপে বলি, একটা হচ্ছে তাদের অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছিল, শিক্ষা ভেঙে দেওয়া হয়েছিল, শিক্ষাঙ্গন, স্বাস্থ্যাঙ্গন ভেঙে দেওয়া হয়েছিল, প্রকৌশলে যেগুলো ভেঙে দেওয়া হয়েছিল, এই মানবিক মানুষ গড়ে ওঠার জন্য যে উপকরণ লাগে সমস্ত কিছু সেগুলো। ঠিক তাই। তো এইগুলিকে ফিরিয়ে আনা, এটা তাত্ত্বিকভাবে যতটুকু সম্ভব, এবং একটা প্রত্যন্ত অঞ্চল যার কোনো কমিউনিকেশন নাই, যার সাথে আমাদের কোনো ধারণা নাই, সেইখানে যে মানুষের মন জুগিয়ে মানুষের ভালোবাসা ওই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল, যেখানে আমরা এটা করতে পেরেছি। আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই ডক্টর খোরশেদ, যে বাংলাদেশের যারা শান্তিরক্ষী বাহিনীতে যাচ্ছেন, যারা আর্মি পার্সন, তারা তো বাংলাদেশেরই মানুষ, তাদের শিক্ষা, তাদের মনন, তাদের চেতনা সবখানে সেই বাঙালি চেতনাই। তো তারা যদি সেখানে গিয়ে পারে, তাহলে বাংলাদেশের মানুষ আমরা যারা বাংলাদেশিদের ভিতরে থেকেও আমরা ওই চেতনাটা কেন আসলে পাচ্ছি না, যে আমার দেশ আগে, আমার দশ আগে, এবং সেখানে শান্তিটা সবার প্রয়োজন। এই সম্পর্কে যদি আপনি জি, আমার ওই প্রিলিউডটা আমি শেষ করলে উত্তরটা আরও সহজ হবে। দেখেন, আমাদের সব কিছুতে আমরা অর্জনটা তো গাণিতিকভাবে একটা প্যারামিটার। তো গণিত কি বলছে, যে বাংলাদেশ পৃথিবীর সকল রাষ্ট্রের ভেতর থেকে সর্বোচ্চ সংখ্যক সেনা শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। কখনো প্রথম থাকে, কখনো দ্বিতীয় থাকে বা তৃতীয় থাকে, ঘুরে ফিরে ওই প্রথমের ভেতর। একটা বড় সংখ্যক, এটা একটা বড় অর্জন। আমি যে কোনো কাজ করতে পারেন না তাত্ত্বিকভাবে, সে যে অথর্ব সেনাবাহিনী হয় বা একটি রাজনৈতিক দলের প্রতি সেই দেশে কোনো কারণে বায়াস হয়, বা কারো অঙ্গুলি নির্দেশে চলে, অথবা নৈতিকতা যেগুলি ভাবে আমরা বলি, সেগুলি আমরা জানি, কেউ মদ্যপান করে, কেউ অন্যান্য সঙ্গ থাকে, এগুলিতে যদি প্রশ্নবিদ্ধ হতো, তাহলে পরে এই অর্জনগুলি সারা পৃথিবীতে সকল অর্জন ব্যর্থ হয়ে যেত। সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়গুলি অতিক্রম করেই বাংলাদেশের সেনাবাহিনী এই শান্তিরক্ষীতে পদক্ষেপ রেখেছে। এখন বাংলাদেশের যে প্রেক্ষিতটা, এটা তো আলোচনা আসলে অনন্ত আলোচনা। এই আলোচনাটা এক টেবিলে সীমিতভাবে করাটা জটিল, হয়তো ভাবে অসম্ভব। তবে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সামনে ইতিবাচক যে বার্তাটা, সেই বার্তাটা একটু আগে আলোচনা করা হলো, যে আমরা বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই। তাহলে এইটি তো একটি সার্বজনীন একটা বিষয়, এবং সবাইকে মিলে করতে হবে। তার ভূমিকাতে এককভাবে কাউকে দায়ী করা, অথবা তার কৃতিত্ব দেওয়া, অথবা তার দায়িত্বটা তাকে দিয়ে দেওয়া ঠিক হবে না। তার মানে আমি বলতে চাইছি যে সমভাবে রাজনীতিবিদ, সামরিক অঙ্গন, শিক্ষাঙ্গন, স্বাস্থ্যাঙ্গন, নীতি নির্ধারক, আমলা,
পেশাজীবী, এগুলি সবগুলি দরকার। যেমন ফ্যাসিবাদকে আমরা বলা হচ্ছে সর্বোপরি অবশ্যই জনগণ। অবশ্যই জনগণকে তো ঘিরে আমাদের স্বপ্নটা। এখন ফ্যাসিবাদকে আমরা বলেছি যে 5 তারিখে জুলাইয়ে চলে গেছে, কিন্তু প্রত্যাশিত সংস্কার না হওয়ার একটা বড় দৃশ্যমান কারণ হলো যে সঙ্গত কারণে ফ্যাসিবাদ তার মাটিটা শক্ত রাখতে যে কোনো অর্গানাইজেশনে, ধরেন আমলাতন্ত্র, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, একটা টায়ার, দ্বিতীয় টায়ার, থার্ড লেয়ার পর্যন্ত তাদের লোক রেখেছেন, খুবই দৃশ্যমান। এখন ধরেন এটা একটা টেকনোক্র্যাটদেরকে যদি আমরা সরিয়ে দিই ফার্স্ট লেয়ার, আমরা দৃশ্যমানভাবে জানি যে এই দেশে কে কী রাজনীতি করে, যে এরা ফ্যাসিবাদের দোষর, তাহলে পরে আপনাকে দ্বিতীয় লেয়ারের পর নির্ভরশীল হতে হবে। দ্বিতীয় লেয়ার সঙ্গতভাবে প্রথম লেয়ারের মধ্যে দক্ষ হবে না, আবার দ্বিতীয় লেয়ারকে যদি আমি সরিয়ে দিই তৃতীয় লেয়ারকে তাদের সঙ্গ হবে না। এবং এই ঘটনা চক্রে যে এই যে দেশে 1 বছর কালে প্রত্যাশিত শান্তি ফেরত আসাটা না হওয়ার অনেকগুলি কারণ ছিল। যে আমরা শুনতে চেষ্টা করব, তবে এই যে অনেকগুলো কারণের মধ্যে আমরা যদি দুই একটি কারণ নিয়ে প্রফেসর ডক্টর এম এ রশিদ আপনার কাছে আসি, যে এই যে আসলে আমরা একটা প্রবাদের মতোই আর কি প্রচলিত আছে, যখন একটি বিষয় মানুষ একবার ঘটায় তখন সেটাকে ঘটনা দুর্ঘটনা বলা হয়, কিন্তু যখন সেটা বারবার ঘটায় বলা হয় যে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন মব রীতিমতো বাংলাদেশের জন্য একটা শব্দ, বলা হচ্ছে মব সংস্কৃতি। তার মানে এটা কি আসলে বাংলার জনগণের জন্য একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, এবং কথায় কথায় খুবই তুচ্ছ কারণ ওইভাবে খুঁজে দেখতে গেলে সেই পর্যন্তও যাওয়া যায় না, তার আগেই দেখা যায় যে অনেক বড় ঘটনা ঘটে গেছে। এইটা নিয়ে আপনি কি বলবেন, যে মানুষের মানে মানুষ জগৎটাতে আসলে কি ঘটছে, একটা বড় পরিবর্তন কি আসলে হয়ে গেছে? আমি আমাদের সেনাবাহিনীর 6 জন সদস্য শহীদ হয়েছেন শান্তিরক্ষী মিশনে, এবং আপনারা জানেন, আমরা জানি, আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। যারা গত কয়েক বছর বিশ্ব শান্তি মিশনে তারা প্রথম হয়ে আসছেন, তাদের দক্ষতা, ক্ষিপ্রতা এবং দেশপ্রেমের অংশ হিসাবে আজকে 6 জনের মরদেহ আসছেন, আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। দ্বিতীয় আমি আসি যে আধিপত্যের পক্ষে যারা কাজ করবে, রাষ্ট্র যখন তা উচ্ছেদ করতে ব্যর্থ হবে, রাষ্ট্রের যখন স্বরাষ্ট্র পররাষ্ট্র আইন মন্ত্রণালয় যখন ব্যর্থ হবে, তখন জনগণ কি করবে? নেপালে যখন রাষ্ট্র এই ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, আমরা দেখেছি নেপালের মন্ত্রীদেরকে জনগণ ধরে ধরে মারতেছে এবং পার্লামেন্ট তারা। আমি আসতেছি, আমি বলবো যে যোগ করে দিতে চাই আপনাকে, যেহেতু আমাদের সময় সংক্ষেপ, যে এই কথা থেকে কি তাহলে আমরা মব সংস্কৃতিটাকে আরেক রকম উস্কে দিচ্ছি না, বা আইন হাতে তুলে নেওয়ার যে চর্চা, সেটা কি আসলে আমরা কোনোভাবে করতে পারি? সেটা কি আমাদেরকে আইন বা দেশ বা দেশের জনগণ, আমি যদি সংবিধান নাও মানি, আমি তো জনগণ মানবো, আমার জনগণকে আমাকে সেই অনুমতি দেয়? সভ্য সমাজে মব সংস্কৃতির কোনো অবস্থান নেই, কিন্তু রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন মানুষ বিদ্রোহ করে। রাষ্ট্রের যখন প্রত্যেকটা অংশ জনগণের সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, আমরা 5ই আগস্টের পর অনেক আশা ভরসা, অনেক প্রত্যাশা নিয়ে ইউনূস সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু আমরা দেখেছি ক্রিমিনালদেরকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে, পরবর্তীতে ক্রিমিনালে হাদির মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা দেশের পক্ষে কথা না বলে আমাদের শত্রু রাষ্ট্রের পক্ষে কথা বলে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যখন বিডিআর হত্যাকাণ্ড হলো, এই বিডিআর আমাদের সেই সেনাবাহিনী, সেই জওয়ানরা যারা রৌমারিতে ইন্ডিয়ার আধিপত্য, ইন্ডিয়ার আক্রমণ থামিয়ে দিয়েছিল এবং তাদেরকে তারা এখানে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই রৌমারির ঘটনার পর আমরা দেখি বিডিআরের তৎকালীন যে ডিজি ছিলেন, সেই ফজলুল সাহেবকে বরখাস্ত করা হয় তৎকালীন সরকার, পরে সরকার তাকে টার্মিনেট করা হয়। এবং আমরা দেখেছি এই বিডিআর হত্যাকাণ্ডে যখন এই কমিশন যখন প্রকাশ করে যে এই হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত, আমরা দেখেছি বড় বড় রাজনীতিবিদরা এই প্রসঙ্গে এড়িয়ে গেছে। 57টা সেনা কর্মকর্তার জীবনকে ধ্বংস করা, হত্যা করা, পরিবারকে ধ্বংস করা, এবং পরবর্তীতে যারা এটা প্রতিবাদ করেছে, আমরা জানি 300-র মতো সরকারি সেনা কর্মকর্তাদের চাকরি গিয়েছে এবং তাদের এগুলো কোনো বিচার হয়নি। এই যে 17 বছরের ফ্যাসিস্ট এবং এই আধিপত্য ভারতের, এই যে আমাদের দেশে কনস্পিরেসি এবং তাদেরকে যে সাপোর্ট করেছে, আমরা পরবর্তী দেখেছি এই ফ্যাসিস্ট সরকারকে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা বড় বড় দলের অবস্থান দেখেছি যে তারা এটা এড়িয়ে গেছে। তারা কাকে তুষ্ট করতে এড়িয়ে গেছে? জাতি এরা জানতে চায়। তো জাতি জানতে চায় কিভাবে এই
আবরার হত্যাতে শুরু করে কিভাবে এই হাদি হত্যা পর্যন্ত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছিল, এতগুলো গোয়েন্দা সংস্থা তারা কি করেছিল যে 24 ঘন্টার ভিতরে সে পালিয়ে যায়, কিন্তু কেন সেখানে তারা প্রফেসর ডক্টর না আমি আমিনুর আমি জানতে রশীদ, চাই, আমরা তাহলে আমাকে বলতে দেন, সেটা আমি যেহেতু আমি জানতে চাই যথাযথ এই কর্তৃপক্ষ যে বা এই সরকার যে নিশ্চয়ই এই যে দেখছেন। অস্ত্র মামলা যেখানে আমাদের কিন্তু এই ক্ষেত্রে তো ইউনূস সরকারের বিরুদ্ধে কি আমি আসলে তাহলে আমি বলছি স্লোগান উঠছে? আমাকে বলতে দেন, এই যে ফৌজদারি মামলায় এই যে এই অস্ত্রসহ এই হাদি হত্যাকারীকে যে ধরা হলো, এই দেশের বিচার ব্যবস্থা কিভাবে তাকে ছাড়ে, এই হত্যাকাণ্ডের উস্কানিদাতা তারা কারা, এখন এই উস্কানিদাতা এই মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে কি জনগণ কথা বলবে না? এই যে পত্রিকাগুলো যাদের পক্ষে দেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে দেশের বিপক্ষে দেশকে সম্মানিত করার কিন্তু জন্য একই যারা সাথে ভারতের এই আধিপত্যের পক্ষে পত্রিকাগুলোই না, তো যারা 5ই আগস্টের ঘটনাকে ভারতের follow আধিপত্যের করে, পক্ষে আমাকে বলতে দেন জুলাইয়ের প্লিজ। পুরো ঘটনার 36 দিন তো আমি তারাই তুলে বলতেছি ধরেছে সারা আপনার কথা বিশ্বের আসতেছে, কাছে। আমাকে একটু সময় দেন, আপনি তো দুজনকে সময় দিয়েছেন, আমাকে একটু বলতে দেন, আপনি থামিয়ে দেন তো আমরা কথা বলবো কিভাবে, আর কতদিন আমি আমাদের প্রশ্ন থামিয়ে জুড়ে রাখবেন? দিয়েছি। আমাদেরকে তো গত ফ্যাসি সরকার আমার কথা বলতে দেন নাই, এই মিডিয়া আমাদের কথা বলতে দেয়নি, যারা বলেছে তাদেরকে, যারা দেশের পক্ষে কথা বলেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে আমরা যখন বলতে চাই আমাদেরকে বলতে দেন প্লিজ, অন্তত বলতে তো দিবেন। তাহলে আমরা এই যে আমরা দেখলাম যে আমরা যে প্রত্যাশা করেছিল এই জুলাই আন্দোলনের, এই আহত লোকদের প্রতি চিকিৎসা করায় নাই, এই যে জুলাই আন্দোলনের এই যারা নিহত হয়েছে 1400 এই যে বীর, এদের পাশে আমরা দেখেছি আমাদের মিনিস্ট্রি কি করেছে। তা আমার বলো কিন্তু কেউ কেউ তো যে আবার কারণে অনেক উস্কে বেশি দিয়েছে, আমি আপনার কথা আসছি, পুনর্বাসিত হয়েছে। যেই কারণে উস্কে দিয়েছে এই মত কারণ আমরা অবশ্যই সভ্য সমাজে মত বিশ্বাস করি না, কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয় জনগণের কি করার আছে এটা আমাকে এই জানতে প্রশ্ন হবে। এই আমাকে প্রশ্ন বলতে আমারও এই জি। প্রশ্ন বোধহয় সবার। জি। আপনি যেমনটি বলেছেন এই সূত্র ধরে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আপনার কাছে আসতে চাই। প্রফেসর ডক্টর ইমরান রশিদ যেভাবে বলছেন আপনি শুনেছেন পুরোটা, এইখানে যদি আমরা বলি যেমন পুনর্বাসিত করার ব্যাপার, 1400 যেই যারা নিহত হয়েছেন, এই ছাড়া আরও হাজারো যারা আহত, তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, এটা নিয়ে কিন্তু এমনকি শরীফ ওসমান হাদি পর্যন্ত বলেছে যে জুলাই অন্য কারো কুক্ষিগত হয়ে গেছে। দেখেন, এই ব্যাপারে আপনি কি বলবেন আমি তাহলে? একটা কথা বলি, 18 বছরের জঞ্জাল আপনি 1.5 বছরে সব পরিষ্কার করবেন, এটা প্রত্যাশা করা বোধহয় বাংলাদেশের মতো ভঙ্গুর একটা অর্থনীতির দেশে খুব ডিফিকাল্ট। তবে কিছুই করেনি এই সরকার বা এই সরকার ব্যর্থ, আমি ঠিক রশিদ ভাইয়ের মতো এমনটি মনে করি না। আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী যে কথাটা বলছেন, আজকে যারা সমস্ত কৃতিত্বগুলো নিতে চাচ্ছেন, যারা নিতে চাচ্ছেন, আমিও যদি হই আমি শুধু বলতে চাই যে 4 তারিখে 5 তারিখে সেনাবাহিনী যদি তাদের ট্যাঙ্কের ওপরে আমার সন্তানদেরকে দাঁড়িয়ে ফ্ল্যাগ উড়াইয়া যদি নাচতে না দিতেন, তাহলে আজকে এই বাংলাদেশ আমরা পাইতাম না। কিন্তু সেই অতএব সেনাবাহিনীর বিরুদ্ধেও তো আমি প্রশ্ন সেই স্লোগান জায়গায়, দেওয়া আমার হয়েছে। প্রশ্ন সেই জায়গায়, সেই সেনাবাহিনীকে পর্যন্ত আপনি ভুয়া বলছেন, সেই তার সেনাবাহিনী মানে আমাদের মানুষ জগতে কি এখন পুরো ব্যাপারটাই ভুয়া এরকম কেন? বিষয়টা না, কালকে বলছে তো, প্রকাশ্যে কালকে বলেছে, না, এছাড়াও কালকে স্লোগান আমার হয়েছে। দাবি হলো জনগণ এখন- দাবি এখন- সেনাবাহিনী রশিদ যে ভাই, ঘাপটি please। মেরে বসে আছে, রশিদ ভাই, আমার দেশের কথা- প্রতি কাজ এখনকার করছে। সময় আমাকে একটু বলতে পরিচিত দেন, অনেক মুখ এবং আপনি যারা বলছেন আমি কিছু প্রতিনিয়ত বলিনি, মানুষকে আমি বলছি যে আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, সেখানে জি, বলা প্রথম হয়েছে সারির নেতাদের মধ্যে একদম বলা হয়েছে সেখানে। প্রশ্নটি হলো সেনাবাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি সাধুবাদ জানাই তাদেরকে, জি। সাধুবাদ জানাই। 5 তারিখে যদি তার জাতির সামনে না দাঁড়াতো, জাতির এই ক্রান্তিকালে এই রক্তপাত কিন্তু আরো বেশি হতে পারত, ঠিক। আমার সন্তানও আমার কোল থেকে হারিয়ে যেতে পারত, অনেক ভাই তার স্ত্রীরা বিধবা হয়ে যেতে পারত। আমি স্যালুট জানাই তাদেরকে। প্রশ্ন হলো যে আপনি ব্যর্থ, পারিনি, আরও পারা উচিত ছিল, সব এগ্রি করছি। এগ্রি করার পরও বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি থেকে দাঁড়িয়ে যখন 5 তারিখের পরে যখন ভাষণ দিলেন, তিনি ঐক্যের বাংলাদেশের কথা বলছিলেন, শ্রদ্ধার বাংলাদেশের কথা বলেছিলেন, ভ্রাতৃত্বের বাংলাদেশের কথা বলেছেন, একটি প্রতিহিংসামূলক শব্দ উচ্চারণ করেন নাই। আপনি কেন করছেন? আমি কেন করছি? প্রথম আলো খারাপ, ডেইলি স্টার খারাপ, কোনো অসুবিধা নেই, আপনি এটা ভালো করেন না কেন? হাদি তো নিজে বলে গেছে যে প্রথম আলোর সামনে না দাঁড়িয়ে আরো 10টা প্রথম আলো তৈরি করেন যারা আমাদের কথা বলবেন। ডেইলি স্টারের যে কর্মীরা বা সাংবাদিকরা ছাদে আগুনের মধ্যে দাঁড়িয়ে থেকে তাদের প্রাণ সংকটের সময় কাটছিলেন, তারা তো আমার বাংলাদেশের না, মানুষ। এবং আমি আরেকটা কথা, আমি এক্ষেত্রে এনসিপির কয়েকজন নেতাকে সাধুবাদ জানাতে চাই, না হলে এটা কার্পণ্য করা হবে। নাহিদ ইসলামরা, তারা কিন্তু সেই অগ্নির কুণ্ড থেকে সেই সাংবাদিকদেরকে রক্ষা করার জন্য গিয়েছেন। আপনি প্রকাশ্যে, বিচার তো তাদের হবে হত্যাকারীদের, আপনি প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আপনি উদিচেকে গুড়িয়ে দিতে বলছেন মাটির সাথে, তার শাস্তি আপনি চাইবেন না? এটা তো স্বাধীন দেশ মানে তো যা খুশি তাই না। স্বাধীন দেশ মানে তো না ময়মনসিংহে আপনি কোনো তদন্ত না করে আপনি গাছের সাথে টাঙ্গিয়ে আগুন লেগে আপনি মানুষ হত্যা করবেন না। এটি আপনাকে স্বাধীনতা দেয়নি। এই স্বাধীনতার জন্য আমার এই সন্তানরা রক্ত দেয়নি, তারা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল। আমার রশিদ ভাই অবশ্যই কথা বলবেন,
আমিও কথা বলবো, রশিদ ভাই যেটা বলবেন সেটাকে হজম করার শক্তি আমার থাকতে হবে, আবার আমি যেটা বলবো সেটাকে উনি অনার করার শক্তি ওনার থাকতে হবে। এটাই গণতন্ত্রের ভাষা, এটাই ইনসাফ, এটাই সাম্য, এটাই হলো একটি কল্যাণ রাষ্ট্রের মূল বিষয়। আপনি গণতন্ত্রের কথা বলবেন, প্রথম আলো আগুন লাগাই দেবেন। আপনি সাম্রাজ্যবাদ তারা করছে, আপনি বুদ্ধিভিত্তিক প্রতিবাদ করেন, অসুবিধা তো নাই। আপনি গণতান্ত্রিক চর্চাটা আপনি করেন, অসুবিধা তো নাই। আপনি আগুন লাগিয়ে হাদির হত্যাকে কি বিচার করতে পারবেন? হাদিকে ফিরিয়ে আনতে পারবেন? হাদির বিচার চায় না, হাদির হত্যাকারীদের শাস্তি চায় না, একটি লোককে কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না তো। কিন্তু যখন এটাকে কেন্দ্র করে যখন একটা অ্যানার্কি হয়, এই যে শান্তির অন্বেষণে আমরা এখানে আলোচনা করি, তার মানে হলো যে শান্তিটা নেই, শান্তিটা কোথাও না কোথাও আটকে আছে। সেই কোথাও না কোথাও এই শান্তিটা ফিরে দিতে পারে আমার দেশের রাজনৈতিক দলেরা, যারা আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার হবে। 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমার এই তরুণ প্রজন্মের নেতারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। তাহলে তারা যখন একটা ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, তখন কারা এই স্লোগানগুলো দিচ্ছে রাজপথে? কারা এই আগুনগুলো লাগাচ্ছে? কেন নুরুল কবিরকে যারা লাঞ্ছনা করলো প্রকাশ্যে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত আইনের আওতায় আনা যাচ্ছে না? এই আইনের আওতায় আনতে না পারাটা এই সমস্ত সন্ত্রাসী বা এই ধরনের উগ্র কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, সেটি হওয়া দরকার। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে অ্যানার্কি তৈরি হলো, হাদি হত্যা, এগুলো নিয়ে সারা বিশ্বের কাছে আমরা কি আরেকবার ছোট হইনি? তাহলে আমরা গোটা জাতিকে ছোট করছি। এই যে ছোট হওয়ার কথা বলেন, এই সূত্রে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আপনাকে আমি আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই যে একদিকে যেমন আমাদের শান্তিরক্ষী, আমাদের সেনাবাহিনীর মানে দূত হিসেবে, শান্তির দূত হিসেবে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন, সেইখানে আবার আমাদের দেশের মানুষ, আমাদের দেশের কর্মী বা আমাদের দেশের শিক্ষার্থীরা অন্য দেশে গিয়ে তাদের মানে ভাগ্য অন্বেষণের জন্য বা শান্তি অন্বেষণের জন্য যাবে, সেই সুযোগ হিসেবে যে ভিসা বা অনুমতি সেটা পাচ্ছে না। তার মানে আসলে আমাদের বর্তমান অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? দেখেন, সিস্টেমের গলদ, কিচ্ছু না, সিস্টেমের গলদ। আমার দেশের কর্মীরা বাইরে যখন যায়, যখন আমরা দেখি প্রত্যেকটা সিস্টেম মানছে, ট্রাফিক সিগন্যাল মানছে, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু থাকছে। ভাবমূর্তির কথা যেটা আপনি বললেন, সেই সূত্রে এখন বর্তমান এই সময়ে বর্তমান সবকিছু মিলে আপনি যখন আইনের শাসন যখন অনুপস্থিত থাকে, অপরাধীরা যখন অপরাধ করে বের হয়ে যায়, তখন অপরাধ প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায়। অতএব আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে সুশাসনের প্রতি। সেই সুশাসন আজকে যারা এই সমস্ত যারা হাদিকে হত্যা করছে, সেটা যেরকম একটা অপরাধ, নৃশংস হত্যাকাণ্ড, আমি এর সাথে কোনোটারই তুলনা করছি না, কিন্তু যারা এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত অপরাধ প্রবণতা সৃষ্টি করে আজকে অশান্তি তৈরি করছে বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটি ঘরে ঘরে একটা নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করছে, তারা তো আমার বাংলাদেশের জন্য বা বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য সহায়ক শক্তি হতে পারে না। কারণ আমি এখান থেকে টকশো করে বাড়িতে নির্ভয়ে ফিরে যেতে চাই, আমার সন্তানটা স্কুলে গেছে, সে নির্ভয়ে ফিরে আসতে চায়। গত 18 বছর যারা কথা বলেনি, দাবি লীগ তৈরি করেছেন আপনি ঢাকাতে, মানুষ চলতে পারেনি ভালোভাবে, তারা কারা? তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলাম না কেন? এই দায়ভার তো নিঃসন্দেহে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে বলতে হবে। মানুষের প্রত্যাশার জায়গা 5 তারিখের পরে অনেক বেশি। সেই দায়ভার কে নিবে কিবা নিবে না, সেই বিষয়টি সবসময় একটা বড় প্রশ্নের থাকে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা বলেছেন এবং যার মধ্যে অনেক আশা জাগা নিয়ে অনেক কিছু আছে। আমরা তো প্রত্যাশা করি যে আমরা এই যে শান্তির অন্বেষণে ঘুরছি এখানে সেখানে ওখানে, সেটা খুব বেশি দূরে নয়, বরং বাংলাদেশের মানুষের মনে, এবং সেই শান্তি ফিরে আসবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে সবার বাংলাদেশ হয়ে দেশের জন্য কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।